হাই, গুড মর্নিং। তোমাদের ফিফথ সেমিস্টারের অনার্সের ক্লাস নেব। আম, আচ্ছা, আমরা এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালের প্রশাসন পড়েছি, শিক্ষা ব্যবস্থা পড়েছি, এবং আমরা এটাও দেখলাম যে যে সমস্ত রাজ্যগুলো বাকি ছিল সেটাও তারা নিজেদের নিয়ন্ত্রণে করেছেন। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে যেটার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিলেন, সেটা হচ্ছে অর্থনীতি, টাকা পয়সা, বাণিজ্য। আজকে আহ, বাণিজ্যের অনেকগুলো পার্টে আমরা ক্লাস করব। তো আজকে যে পার্টটা করব সেটা হচ্ছে যে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে যখন এলেন এবং তার যে ধারা, দুটো তিনটে স্টেজ, সেখানেতে আমাদের মানে অর্থনীতিটার ওপরে আর কি, মানে কেমন ভাবে সেই প্রসেস एगिए एलो, प्रथम कथा, और की प्रभाव पड़लो। तो आज का जो क्लास होगा वो अर्ली स्टेज, जो कॉलोनियल जो पीरियड था हमारे देश में, वो अर्ली स्टेज में जो ट्रेड था वो कैसा था, और उसका जो इफेक्ट अर्ली स्टेज में इफेक्ट क्या पड़ा था, तो उसके बारे में छोटा सा डिस्कशन आज हम करेंगे। तो मतलब कॉलोनियल इम्पैक्ट ऑन ट्रेड, ये इस बात पर हम लोग डिस्कस करने वाले हैं आज। चलो তাহলে শুরু করা যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ফরমেশন হয়েছে, এবং তারা তাদের যে মেন যে উদ্দেশ্য, গঠনের যে উদ্দেশ্য ছিল যে প্রাচ্য দেশগুলোতে তারা বিজনেস করতে যাবেন, এবং বিজনেস করার পিছনে রাজশক্তি, আমি তোমাদের একটা ক্লাস প্রথমে করেছিলাম, ব্যাক ছিল, অর্থাৎ ইংল্যান্ডের যে রাজ পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিছনে ছিল কিন্তু, এবং যে কারণে এদের ওপরে সেই লেভেলে অতটা চাপ ছিল না। এটা তো সাপোর্ট পাচ্ছিলেন গভর্নমেন্ট রাজা রানী সাপোর্ট, যেটা রাজ পরিবারের সাপোর্ট পাচ্ছিল। এবং এই যে একচেটিয়া ব্যবসা প্রাচ্য দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে আসছেন, সেই সময়কালে প্রচুর মুনাফা অর্জন করছেন, কারণ তাদেরকে তো টক্কর দেওয়ার মতো সেই সময় অন্য কোনো বণিক সংগঠনই নেই। এটা অন্যান্য তোমাদের সেই ক্লাসে তো আমি বলেছিলাম যে একবার দেখা গিয়েছিল যে অন্য যে কোম্পানিগুলো ছিল ইংল্যান্ডে, তাদের ওই এত মুনাফা রোজগার হচ্ছে, ওটা দেখে ঈর্ষান্বিত হচ্ছেন। इतना पैसा कमा रहे हैं कि और भी जो ट्रेडर्स थे ब्रिटेन में, वो लोग देख के शक कर रहे हैं, अरे कितना पैसा कमा रहा है भारत से, या प्राच्य जो हमारा जो ईस्ट का जो कंट्रीज था, मतलब इंग्लैंड का। এই অবস্থা যাতে পরিবর্তন হয়, তার জন্যে কিন্তু যারা ইংল্যান্ডে একটু ধনী ব্যবসায়ী ছিলেন, তারা কিন্তু বরাবরই দাবি জানাচ্ছিলেন যে হ্যাঁ, ওদেরকে একচেটিয়া বাণিজ্য করতে দেয়া হচ্ছে, তো আমাদেরকেও সেই বাণিজ্যের পাঠ করা হোক, বা আমাদেরকেও পারমিশন দেওয়া হোক বাণিজ্য করার জন্য। অর্থাৎ প্রথম দিক থেকেই কিন্তু একটা দাবি কিন্তু ছিল যে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, অন্য কোম্পানিগুলো তারা চাইছেন ভারতবর্ষের মতো দেশগুলোতে बिजनेस करते। ओके, इट्स क्लियर। हम लोग अगर देखेंगे तो पहले स्टेज से ही ये इंग्लैंड में जितने भी बड़े बड़े बिजनेस ट्रेडर्स, मतलब ट्रेडर्स थे, जो बड़े बड़े जिसका पैसे वाला आदमी थे वहां पर, ये देख के उन्होंने बोला कि भारत में हम लोगों को भी मौका देना चाहिए। ओके, এরপর আমরা দেখব, এবং এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো অসুবিধা হয়নি, কারণ তাতে তাদের কোনো প্রভাবও পড়েনি, কারণ তারা তো ব্যাক পাচ্ছিল ইংল্যান্ডের রাজ পরিবারে। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার ফলে প্রচুর মুনাফা দিনের দিন, এবং আমরা তো দেখেছি প্রচুর উপরেও কোনো রাজাকে দিচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফার্স্ট স্টেজ যেটা ঘটলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, যে প্রথম যে সুযোগটা তারা পাচ্ছেন ভারতবর্ষে, সেটা হচ্ছে বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন। অলরেডি মনে হয় তোমাদের অমৃতা ম্যাডাম পড়িয়ে ফেলেছেন,
দেওয়ানি লাভ, এবং দেওয়ানি লাভের আগে আর একটা জিনিস নিশ্চয়ই পড়িয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের পলাশির যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ। এখন আমি সালটাকে ধরছি 1717 সাল, বিনা শুল্কে বাণিজ্য, মানে কোনো রকমের ট্যাক্স লাগবে না। সেই সময় ছিলেন মুঘল বাদশাহ ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পারমিশন দিয়েছিলেন বার্ষিক 3000 টাকার বিনিময়ে। তিনি বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যায়, বাংলা বিশেষ করে পোর্টগুলোতে ট্যাক্স ফ্রি বিজনেস করার পারমিশন দেওয়া হয়েছিল, এবং একটা পেপার দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যেই পেপারটা ওরা দেখালে, মানে আপনারা যদি দেখান তাহলে ওখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আপনাদের জাহাজগুলো যখন ঢুকবে বন্দরেতে কোনো রকমের শুল্ক নেবেন না, ওটা দেখাতে হবে। এবং কারণ তারা মুঘল বাদশাকে বছরে 3000 টাকা দিয়ে পাঠাচ্ছে, তার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন পেয়েছে। प्रथम स्टेज की 1717 साल, ये अर्ली स्टेज है। 1717 में ये टैक्स फ्री, जो जिसको हम लोग बोलते हैं टैक्स फ्री बिजनेस, ये मुगल बादशाह फारूक सियार ने अंग्रेज ईस्ट इंडिया कंपनी को दिए थे, एक लाइसेंस दिए थे जिसका नाम था दस्तक। वो अगर दिखाएंगे ईस्ट इंडिया कंपनी, वो तो अब तब जो हमारा बंगाल में जो पोर्ट से जो गवर्नमेंट का जो ऑफिशियल्स थे, वो लोग उन लोगों के ऊपर जो वाटर टैक्स जिसको हम बोलते हैं, शुल्क जिसको बोलते हैं, वो नहीं लगेगा। তখনকার দিনে এটাই ছিল বিনা শুল্কে বাণিজ্য করার যে পারমিশনটা। তখনকার দিনে কোম্পানির যারা কর্মচারী ছিলেন তাদের টাকা পয়সার যে মাইনেটা কিন্তু খুব কম ছিল। তো এই কারণে কোম্পানির তরফ থেকেই যে সমস্ত কর্মচারী রয়েছে তাদেরও প্রাইভেট বাণিজ্য করার পারমিশন দেওয়া হয়েছিল, যেহেতু তাদের স্যালারি কম ছিল। এবং তারা ওই দস্তকের অপব্যবহার করে ব্যক্তিগতভাবে বাণিজ্য করে, মানে এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল, এটা শুধুমাত্র নবাব, আমাদের বাংলাতে নবাবী শাসন ছিল, বাংলার নবাবের না, একটা সময় দেখা গিয়েছিল যে কোম্পানিরও যাচ্ছে তাই ভাবে ক্ষতি হচ্ছে। অর্থাৎ যে প্রফিট, যে মুনাফা, যে উদ্দেশ্য নিয়ে তারা ভারতবর্ষে আসছেন, সেটাও নাকি ব্যাহত হচ্ছে, কারণ প্রাইভেট বিজনেস শুরু হয়ে গেছে। ওই দস্তকটা দেখিয়ে দেখিয়ে তারা শুল্কে ছাড় পাচ্ছেন এবং নিজে নিজে মুনাফা রোজগার করে ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছে। তো এই একটা পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। এবং আমাদের নবাবের ক্ষতিটা হচ্ছে কি, নবাব তো शुल्कই পাচ্ছেন না। नवाब को तो उनका जो टैक्स ही नहीं मिल रहा है, एक तो कंपनी का लॉस हो रहा है, क्योंकि उनका प्राइवेट जो भी नौकरी करने वाला है, ऑफिशियल्स है, वो तो अपने आप बिजनेस कर रहा है, वो लेके चला जा रहा है, वो कंपनी का नहीं हो रहा है। अब हमारा नवाब का क्या हो रहा है, नवाब तो टैक्स ही नहीं ले पा रहे, क्योंकि वो मुगल बादशाह, तब भी मुगल बादशाह हमारे जो हाईएस्ट अथॉरिटी थे उस वक्त के, तो उन्होंने तो बोल दिए कि टैक्स जो दस्तक दिखाएंगे उनके ऊपर कोई भी टैक्स लागू नहीं होगा। বাস, তাহলে প্রচুর পরিমাণে শুরু হয়ে গেল অবাধে বাণিজ্য। দ্বিতীয় স্টেজটা দেখো, সেটা হচ্ছে 1757 সালে। আমরা সবাই জানি যে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় হয়েছে এবং কলকাতাতে পেট্রোলিয়াম তো হয়েই গিয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে বাংলায়। এই পলাশির যুদ্ধের পর আমরা জানি যে হারে নবাব পরিবর্তন হচ্ছিল বাংলায়, তাতে করে ব্যাকগ্রাউন্ডে পাওয়ারটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেছে। তারা বিশেষ বল প্রয়োগ করে তারা কোনো অবস্থাতেই বাংলার বিজনেস যাতে কোনো ইউরোপিয়ান অন্যান্য ট্রেডার্সরা বণিকরা যাতে ব্যবসা করতে আসতে না পারে, তার জন্য তারা নির্দেশিকা জারি করেছিলেন যে বাংলাতে কোনো ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর কেউ বাণিজ্য করতে আসতে পারবে না, এরকম তারা নির্দেশিকা জারি করেছিলেন পরোক্ষভাবে, মানে নিষিদ্ধ করে দিয়েছিলেন, ঘোষণা করে দেওয়া হয়েছিল।
ফলে বাংলায় যে সমস্ত পণ্যগুলো বিদেশে রপ্তানি হতো সেখানেতে সম্পূর্ণরূপে এর পরে যেটা হলো ईस्ट इंडिया कंपनी नियंत्रणे चले गया। एकचेटिया नियंत्रण जिसको हम बोल सकते हैं। मतलब ऐसा उन्होंने लॉ भी बना दिए कि कोई भी यूरोपियन ट्रेडर्स अपार्ट फ्रॉम ईस्ट इंडिया कंपनी, कोई भी यूरोपियन ट्रेडर्स बंगाल में बिजनेस नहीं कर पाएंगे। इसके चलते सिर्फ ईस्ट इंडिया कंपनी का ही जो भी ट्रेडर्स है उसी का ही बोलबाला जिसको हम बोलते हैं शुरू हो गया। এর ফলে যেটা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা গ্রামে গ্রামে ঢুকে পড়ছেন। আমরা ক্লাস 8-এ আছে এরকম ঘটনা, পড়েছো নিশ্চয়ই, সিলেবাসেতে আছে ঘটনা জানো, যে আমাদের দেশে ওই সমস্ত ইংরেজ বণিকরা গ্রামে গ্রামে যাচ্ছে এবং গ্রাম থেকে যে সুতি বস্ত্র, মূলত যেটা কটন, সেই তাঁতি এবং তাঁত উৎপাদকদের কাছ থেকে তারা কম টাকাতে আমাদের পণ্য বা আমাদের কাঁচামাল কম টাকাতে নিয়ে চলে যাচ্ছেন, বন্দরগুলোতে নিয়ে আসছেন এবং বন্দরগুলোতে নিয়ে এসে তারা ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছেন এবং দস্তকের অপব্যবহার করছেন এর ক্ষেত্রে। যার ফলে 1765 সালে যখন তারা দেওয়ানি লাভ করছেন, 1757 থেকে 1765, এই যে 10 বছরে যে হারে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, তাতে করে ইংরেজ পার্সোনাল যে সমস্ত বণিক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের যে সিস্টেমটা পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অর্থাৎ তাদের কর্তৃত্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতবর্ষে তাদের যে কর্তৃত্ব, তাদেরকে কেউ আটকানোর মতো রইল না। মানে তাদের একচ্ছত্র আধিপত্য ভারতবর্ষের লোকাল মার্কেট এবং বন্দর এলাকাগুলোতে প্রতিষ্ঠিত। তারাই সব। তিন নাম্বার স্টেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কেন বেশি মনোযোগী হয়ে পড়ছেন মাল নেওয়ার জন্য, বিশেষ করে র ম্যাটেরিয়ালস? কারণ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। আমরা যদি শিল্প বিপ্লবের সময়টা দেখি 1680, এটা নিয়ে ভীষণ বিতর্ক হয়। 1600 কেউ বলেন 1660, কেউ বলেন 1670, কেউ বলেন 1680। 1680 इंडस्ट्रियल रेवोल्यूशन इंग्लैंड में हुआ और इसके चलते भारत में इसका प्रभाव पड़ा। যেই শিল্প বিপ্লব হলো, আমরা জানি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে স্ট্রাকচার, তাতে করে প্রচুর প্রাইভেট লোক, ধনী সম্প্রদায়ের উত্থান ঘটছে ওখানে এবং তারা ওখানে প্রোডাকশন করছে, কারখানা স্থাপন করেছেন। সেই প্রোডাকশন তারা বিক্রি করবেন, মার্কেট খুঁজে বেড়াচ্ছেন। এবং এমনটা ভারতবর্ষের মতো এত বড় মার্কেট কোথায় পাবেন, এত জনসংখ্যার দেশ। আর আরেকটা জিনিস, ভারতবর্ষের মতো এত র ম্যাটেরিয়ালস কোথায় পাবে? ভারতবর্ষে তো সুতি বস্ত্র উৎপাদনে ভীষণ বড় नाम, कॉटन इंडस्ट्री। तो एक बहुत बड़ा मार्केट मिल गया भारत में, क्योंकि इंडस्ट्रियल रेवोल्यूशन की वजह से भारत में क्या हुआ कि ऐसा मतलब बहुत बड़ा मार्केट मिला। যখনই শিল্প বিপ্লব হলো, তখন ইংল্যান্ডের ওই সমস্ত অন্যান্য যে সমস্ত বণিকেরা রয়েছে, তারা তো গভর্নমেন্টকে দাবি জানাচ্ছিলেনই সবসময় যে আমাদেরকে বিজনেস করার পারমিশন দেওয়া হোক, শুধু ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন করবে? কারণ আমাদেরও তো প্রোডাকশন আছে, আমাদেরও তো মাল বিক্রি করতে হবে। সেই জন্য 1793 সালে যখন কোম্পানির বাণিজ্যিক যে সনদ আমাদের দেশে বাণিজ্য করার জন্য 1793 সালটাতে ওখানেতে নবীকরণ করা ছিল, লাইসেন্স রিনিউ করার সময় হচ্ছে 1793 সাল। ওই সময়তে এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত জোরদার দাবি উঠছিল ইংল্যান্ডে যে আমাদের বাড়তি মানে আমাদেরকেও পারমিশন দেওয়া হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন করবে শুধু? তাহলে দাবি তো উঠছিল। এবং তারপরে তারা দেখা গেল 1793 সালে তখনও কোম্পানির যে রিনিউয়াল কপি হলো, তাতে করে ঠিক করা হয়েছিল প্রায় 3000 টন
পণ্য তারা ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠাবেন, কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং মানে যার ফলে একটা বিপুল পরিমাণে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য কিন্তু 93 সালে কিন্তু বজায় রইল। তখন কিন্তু ওই সমস্ত বণিকগুলোকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, অন্যান্য বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া। ভারতবর্ষের মার্কেটে ব্রিটিশ পণ্য ছেয়ে গেল। ঘটনাটা ঘটলো, প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছে, শুধু 3000 टन नॉय, सिर्फ 3000 टन जो माल भारत में आएंगे बेचने के लिए 1793 में जो डिसीजन लिया गया, सिर्फ वो नहीं था, उससे भी ज्यादा माल हमारे देश में आए थे बेचने के लिए, लाया गया था और बेचा भी गया था। প্রথম ঝটকাটা লাগলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে প্রথম স্টেজে, সেটা হচ্ছে 1813 সালে সনদ আইন যখন রচিত হচ্ছে। আমরা জানি যে 1813, 35, 53 সনদ আইন হয়েছে। এই সনদ আইনেতে বলা হলো প্রথমবার ঝটকা খাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে, কারণ ইংল্যান্ডের গভর্নমেন্টের উপরও প্রেসার রয়েছে যে কেবলমাত্র চা ছাড়া, চা আর কফি যেটাকে বলা হচ্ছে, চা বিজনেস ছাড়া ভারতবর্ষে সমস্ত বিজনেসগুলোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্যান্য ইংল্যান্ডের অন্যান্য কোম্পানিরা বাণিজ্য করতে পারবে। 1813 সালের সনদ আইনেতে বলা হচ্ছে चा के बिजनेस के अलावा चा को बिजनेस को छोड़ दिया जाए, क्योंकि वो ईस्ट इंडिया कंपनी के हाथ में ही रहेगा। भारत में अगर कोई और बिजनेस करना चाह रहे हैं तो कर सकते हैं। मतलब 1813 में ये डिसीजन लिया गया, सनद आइन जो लाया गया भारत में। এর ফলে যেটা কি হলো, ভারতবর্ষে এরপরে কি হলো, পুরো ওপেন হয়ে গেল মার্কেটটা, এবং ভারতবর্ষে শিল্প বিপ্লব হয়ে গেছে। ইংল্যান্ডে বিভিন্ন বণিকরা ভারতবর্ষে আসতে শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষে মাল বিক্রি করার জন্য, কারণ অলরেডি সমস্ত খবর ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করছে। এবং এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলতে কি, একটা বিরাট মার্কেট খুলে গেল ভারতবর্ষে, মানে ब्रिटिश पণ্যের। अब क्या हुआ, पूरी भारत में छा गई। भारत में मतलब हमारे बंगाल के जो ट्रेड सेंटर है वो पूरी तरह से छा गए। बंगाल से, कोलकाता से होके जो जहाज लोग आ रहे थे उधर से, इंग्लैंड से। এবং এর ফলে কি হলো দেখো, সেটা হচ্ছে যে আমরা স্কুল লেভেলে পড়েছি, তোমরাও পড়েছো, যে ব্রিটিশ পণ্যের ব্রিটিশ পণ্যগুলো তো তৈরি হচ্ছিল কিভাবে। আমরা আরো ডিটেলসে পড়বো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে যখন পড়বো যে ইফেক্ট কি কি ক্ষেত্রে পড়েছিল, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাবো। যেখানে ধরো অবশিল্পায়ন কেন হলো, তারপরে ধরো ড্রেন অফ ওয়েলথ, যেটা আমাদের টাকা চলে যাচ্ছিল, সেগুলো আমরা পড়বো ডিটেলসে তখন। জাস্ট আমি সামান্য বলি যে এই পণ্য আসার ফলে ভারতবর্ষের যে সমস্ত মানুষরা গ্রামে গঞ্জে হাতে করে সুতো তৈরি করছিলেন, তাদের তো খরচা একটু বেশি তো পড়ছিলই, আর ওখানে মেশিনে তৈরি হয়ে আসছিল বলে সেখানে মানে মসৃণ হচ্ছিল, টেকসই হচ্ছিল। এখানে হাতে তৈরি জিনিস একটু মোটা হচ্ছিল, তাহলে দেখা গেল যে দাম ভারতীয়দের জিনিসপত্রে বেশি ছিল, কারণ ভারতবর্ষের লোকেদের তো ট্যাক্স দিতে হচ্ছিল, আর ওরা যেটা আসছিল ওরা তো ট্যাক্স ফ্রি বেশিরভাগই, এবং কম দাম পড়ছিল যেহেতু মেশিনে তৈরি হয়ে আসছিল। বলে কম্পিটিশনে ভারতীয়রা টিকতে পারলো না, এবং ভারতবর্ষের শিল্প সর্বনাশের দিকে চলে গেল, এবং শেষ সীমায় विनाश हो गया भारतीय शिल्प का, क्योंकि वो कंपटीशन में रह नहीं पाया। ওকে, আমরা একটু ফলাফলটা দেখিনি যে কি কি ফলাফল হলো এই ঔপনিবেশিক, এই যে এখন 65 সাল পর্যন্ত যে অর্থনীতি, এই প্রাথমিক স্টেজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ব্রিটিশ পণ্যের যে অর্থনীতি, ঔপনিবেশিক যে অর্থনীতি, তার যে প্রাথমিক স্টেজটা কেমন ভাবে ফলাফলটা হলো দেখো। সেটা হচ্ছে ভারতবর্ষে ইংল্যান্ডের বিভিন্ন শিল্পজাত সামগ্রী বাজার পুরো ছেয়ে গেল, যে কারণে ভারতবর্ষের লোকাল যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের বাজারটা নষ্ট হয়ে গেল। ফার্স্ট ফলাফল, মানে ইংল্যান্ডের মালেতে ছেয়ে গেল, ভারতবর্ষের পণ্যগুলো বাজারেতে টিকতে পারলো না, ও পুরি तरह से
मतलब हमारा जो लोकल प्रोडक्ट का जो बिजनेस था वो पूरी तरह से नष्ट होने लगा। 2, ইংল্যান্ডে ভারতবর্ষের মাল যখন প্রবেশ করতে লাগলো, এটা পলিসি বানানো হয়েছিল বিশেষ করে 1820 সালের পর, ভয়ঙ্কর পলিসি। সেটা হচ্ছে যে ইংল্যান্ড থেকে যখন আমাদের দেশে মাল আসছে তখন তারা কি কি ছাড় পাচ্ছে, দেখো, দস্তকে ছাড় পাচ্ছেন এবং তাদেরকে যেহেতু ওখান থেকে পারমিশন দেওয়া হয়েছে, তারা ভারতবর্ষে বড় মার্কেট পাচ্ছেন এবং ভারতবর্ষে যে ক্রেতারা ছিলেন, আমাদের ভারতীয়রা, আমরা যারা ছিলাম, তারা তো আমরা মসৃণ কাপড় কিনছি, ইংল্যান্ডে মেশিনজাত দ্রব্য কিনছি, আমরা তো ভারতীয় প্রোডাক্ট কিনছি না। ভারতবর্ষের প্রোডাক্টগুলো তো মোটা, দাম বেশি, কেন কিনবো? আমরা তো কিনিনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো প্ল্যান করে কিছু কিছু দ্রব্য তো ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে যেত, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ভারতীয় সুতি বস্ত্র, ঢাকার মসলিন শাড়ি, ফেমাস শাড়ি, ওয়ার্ল্ডে ফেমাস। তো বলা হচ্ছে যে আমাদের যে সুতি বস্ত্র যেত, যে মানে আমাদের যে ইংল্যান্ডে কিন্তু ভারতবর্ষে ভীষণ ফেমাস ছিল সুতি বস্ত্র। বলা হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত পণ্য ইংল্যান্ডে ঢুকছে জাহাজে করে, তার উপর ব্রিটিশ গভর্নমেন্ট শুল্ক বাড়িয়ে দিয়েছিল ইচ্ছা করে, যাতে ভারতবর্ষে পণ্য ইংল্যান্ডে কম ঢোকে। রেকর্ডে আছে 1824 সালে প্রায় সুতি বস্ত্রের ওপরে 67.5% এক্সট্রা শুল্ক, যে দাম তার থেকে 67.5% শুল্ক চাপানো হয়েছিল কেবলমাত্র সুতি বস্ত্রের উপরে, কটনের উপরে, কটন প্রোডাক্টের উপরে। कॉटन प्रोडक्ट के ऊपर 67.5% का अलग सा शुल्क लगाया गया, क्योंकि भारत का कॉटन का प्रोडक्ट किसी भी हाल में इंग्लैंड में घुसने नहीं देना है। এতে ভারতীয়রা কেন ঢুকতে পারছে না? একটা প্রোডাক্ট যখন নিয়ে যাচ্ছে 10 টাকা দাম, তো সেখানে ইংল্যান্ডে যখন ঢুকছে 10 টাকার ওপরে 67% বাড়ছে, তাহলে 10 টাকা 67 পয়সা হয়ে যাচ্ছে। 10 টাকা 67 পয়সা, এবারে ওখানে জাহাজের খরচা, লোকের মাইনে, সব খরচা করতে গিয়ে মুনাফা রাখবে, আমি বলছি আরো 5 টাকা রাখবে, তাহলে 10 5 15 টাকা 67 পয়সা হয়ে যাচ্ছে। তো 15 টাকা 67 পয়সা একটা কাপড়ের দাম। তার ইংল্যান্ডের যে ওখানে যে মেশিনের তৈরি দ্রব্য, তো ওখানকার লোকেরা যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে, আমি বলছি 10 টাকায় পেয়ে যাচ্ছে, তা 15 টাকায় কেন কিনবে? ইংল্যান্ড গভর্নমেন্ট এটাই চাইছিল, যাতে ভারতবর্ষের প্রোডাক্ট ইংরেজি লোকেরা কম কেনে এবং আশাটা বন্ধ হয়ে যায়। মসলিন, বাংলাদেশের মসলিন শাড়ি, তার উপরে 37.5% ট্যাক্স বসানো হয়েছিল। এবং সব থেকে বড় কথা, 1820 সালে একটা ডিসিশন নেওয়া হয়েছিল, ভারতবর্ষের চিনি ইংল্যান্ডে যেত, ইংল্যান্ডে চিনি সেই লেভেল উৎপাদন হতো না, ভারতবর্ষের চিনি ফেমাস ছিল। বলা হচ্ছে 3 গুণ ট্যাক্স, 1820 খ্রিস্টাব্দে 3 গুণ ট্যাক্স বসানো হয়েছিল চিনির ওপরে, যার ফলে চিনিতে আখ লাগাও, আখে প্রোডাকশন, চিনি তৈরি করো, সেটাকে নিয়ে যাওয়া, যে পরিমাণে আগেতে দাম ছিল তার 3 গুণ বেড়ে যায়। তো ইংল্যান্ডের লোকেরা চিনি কেন কিনবেন? যার ফলে ভারতবর্ষের আস্তে আস্তে এই সমস্ত সিস্টেমগুলো নষ্ট হচ্ছে, কারণ যে বণিকরা এতদিন ওই বিজনেস করে করে খেতেন, তারা দেখছেন যে তাদের পণ্য ইংল্যান্ডে কেউ কিনছে না, दाम बेड़े गए, खरीद कोई नहीं रहा है। अब ये लोग बिजनेस में इंटरेस्ट हरा रहे हैं। भारतीय जो ट्रेडर्स थे, अब देख मुनाफा नहीं हो रहा है तो कैसे बिजनेस करेंगे, धीरे धीरे कम होता गया। और ये ट्रेडर्स लोग क्या हुआ, इन लोगों का कम्युनिटी धीरे धीरे पीछे की तरफ आने लगा। जो भी कॉटन वर्कर्स थे वो लोग भी बेकार हो गए, बेरोजगार हो गए, काम नहीं मिल रहा है। इसके चलते क्या हुआ, सब गांव में आ रहा है। गांव में कृषि, जो हमारा जो खेती बाड़ी में सब लोग नजर दे रहे हैं, भीड़ कर रहे हैं। শেষমেশ যে লাইনটা আমি বলবো, যেটা হয়েছিল সেটা হলো যে ভারতবর্ষ এতদিন পর্যন্ত ইংল্যান্ডে বিক্রি করতেন। এই পলিসিগুলো নেওয়ার ফলে ভারতবর্ষের, যেহেতু ইংল্যান্ডের বাংলায় তাদের প্রভাব বিস্তার হয়ে গেছে এবং
তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমাদের ভারতবর্ষে যারা কুটির শিল্পের সুতি বস্ত্র বিশেষ করে যারা উৎপাদন করে তারা তো কম দামে বেচে দিতে বাধ্য হচ্ছেন। ভারতীয় মার্কেটটা কি হলো, কেবলমাত্র খোলা মার্কেট হলো, খোলা বাজার, কাঁচা মাল ইংল্যান্ডের বণিকদের সরবরাহ করার জন্য এরকম একটা কেবলমাত্র মার্কেট হয়ে গেল। আমাদের বণিকদের, আমাদের শিল্পীদের সেভাবে প্রোডাকশন আর হচ্ছিল না, আর হওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা আমাদের দেশ কাঁচামাল সরবরাহকারী দেশেতে পরিণত হলাম। এটি হচ্ছে তার प्राथमिक इफेक्ट। क्या हुआ, एंड में हम इसी को बात को बोल के खत्म करते हैं कि हमारा जो मार्केट था पहले बिजनेस करने वाला, वो अब नहीं रहा। हम लोग रॉ मटेरियल्स बेचने वाले देश परिणत हो गए। रॉ मटेरियल्स बेचने वाला कंट्री के सिचुएशन में आ गए हम लोग, और यही चाहते थे इंग्लिश ईस्ट इंडिया कंपनी। प्राइमरी स्टेज में 1765 तक हमारे देश में ऐसा ही हालत हो गया था। इसका बड़ा बड़ा जो इफेक्ट आने वाला है वो लोग हम लोग पार्ट 2 पार्ट 3 में हम जब पढ़ाएंगे हम लोगों को बताएंगे। তো এই পর্যন্তই ভারতবর্ষকে পণ্য রপ্তানিকারী দেশ পরিণত করে দেওয়া হয়েছিল, মানে কাঁচামাল রপ্তানিকারক দেশ। এই পর্যন্তই আমরা পড়লাম। নেক্সট স্টেজে আমরা পড়বো যে আরো কি কিভাবে ক্ষতি হয়েছে, শিল্প ক্ষতি হলো কিভাবে, কিভাবে টাকা পয়সা চলে গেছে, সেটা আমরা আস্তে আস্তে পাটে পাটে পড়ব। ওকে, আপাতত এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা।